স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। প্রতিদিন নানাভাবে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। খাদ্যপণ্য থেকে শুরু করে সবকিছুতেই ভেজালের দৌরাত্ম্য। রমজান সহ যে কোনো উপলক্ষকে সামনে রেখে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে অসাধু ব্যবসায়ী চক্র। তবে সঠিক প্রয়োগ এবং কার্যকর করা হলে ভোক্তা অধিকার আইনটি হতে পারে ক্রেতাদের রক্ষা হাতিয়ার। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং বাংলাদেশ অ্যানিম্যাল এগ্রিকালচার সোসাইটির সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মোর্শেদ আলম। স্বাগত আপনাদের। কথা হচ্ছিল ভোক্তা অধিকার আইন নিয়ে। এই যে একটা আইন আছে এত সুন্দর ভোক্তাদের অধিকার রক্ষার জন্য, এইটার সম্পর্কে সাধারণ মানুষ কতটা জানে? আমরা যদি ভোক্তা অধিকারের কথা বলি, ভোক্তা অধিকারের কথা কিন্তু আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে আছে। সেখানে ওজন এবং মাপ সঠিক দেওয়ার জন্য বিশেষভাবে অনুশাসন আছে। আমাদের যে সিআরপিসি থেকে অন্যান্য আইনেও আর কি ভোক্তা অধিকারের বিষয় আছে। তবে 2009 সালে এই বর্তমান সরকার একটা আইন করে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। এটা একটা কম্প্রিহেন্সিভ আইন এবং এখানে ভোক্তাদের অধিকার যদি ভঙ্গ হয় তাহলে বিভিন্ন অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা আছে। এবং এই আইনটি মোবাইল কোর্টেরও আইন। এবং এই আইনের একটা বিশেষ দিক আমি বলতে চাই, তা হলো এই আইনে যেসব অপরাধ আছে সেই সব অপরাধ যদি সংগঠিত হয় এবং যিনি ভুক্তভোগী অর্থাৎ যে ক্রেতা, যে সেবা অথবা পণ্য ক্রয়ের প্রতারিত হন অথবা ক্ষতিগ্রস্ত হন, তিনি যদি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন প্রমাণাদি সহ এবং তা যদি প্রমাণিত হয় তাহলে যে প্রশাসনিক ফাইন বা জরিমানা করা হয় তার 25% যিনি অভিযোগকারী তাকে পুরস্কার হিসাবে দেওয়া হয়। এটা এই মহাদেশের আর কোনো দেশে এই ধরনের আইন নাই। এই যে একটা জরিমানার একটা অংশ দেওয়ার একটা প্রভিশন রাখা হয়েছে, এটার উদ্দেশ্য কি মানুষকে উৎসাহিত করা, ভোক্তা যাতে আগ্রহী হয় অভিযোগ করতে। অনেক সময় আমাদের ভোক্তাদের, আমাদের মানুষের মধ্যে একটা প্রবণতা যে একটা ঘটনা ঘটে গেছে, বাবা এ নিয়ে দৌড়াদৌড়ি করলে আরো ভেজালে পড়বো, যে এই ভেজালে না পড়ে এই যে পুরস্কার পাওয়া যায় সেইটা প্রমাণ করার জন্যই সম্ভবত আইন প্রণেতারা এই যে পুরস্কারের যে একটা সিস্টেম রাখা হয়েছে, এতে কি আপনি মনে করেন যে মানুষ উৎসাহিত হচ্ছে? মানে আমি জানতে চাচ্ছি যে ভোক্তাদের পক্ষ থেকে কেমন অভিযোগ পড়ছে বা এটা বেড়েছে কিনা। এটা আর কি গত দিন দিনই অভিযোগের সংখ্যা বাড়ছে এবং অভিযোগের যে নিষ্পত্তি সেটাও কিন্তু বেশ দ্রুত। যার ফলে আপনি যদি 1 লক্ষ টাকা জরিমানা করে তাহলে 25,000 টাকা কিন্তু পুরস্কার। এটা কিন্তু খুব চারটিখানি কথা নয়। তাই আর আমরা তো অহরহ প্রতারিত হচ্ছি, ভোক্তারা অহরহ বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য, ভেজাল পণ্য, নিম্নমানের পণ্য, এর তো কোনো লেখাজোখা নাই। সেবার ক্ষেত্রেও নানা রকমের যেমন কিছুদিন আগে দেখলাম কোনো একটি মোবাইল কোম্পানির বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। সেইটা হলো যে তারা একটা সার্ভিস 28 দিনের জন্য 28 দিনের দেওয়া হবে বলে একটা নির্দিষ্ট অঙ্ক দাবি করেছে। এক ভোক্তা ওইটা ক্রয় করেছে, দেখা গেল 7 দিন পরে সার্ভিসটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলেন এবং ওই মোবাইল কোম্পানির 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওই যে অভিযোগকারী তাকে তার 4 ভাগের 1 ভাগ পুরস্কার হিসাবে দেওয়া হয়। এই ধরনের মোবাইল ফোনে অনেক মোবাইল কোম্পানিগুলির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু ভোক্তারা এখনো সোচ্চার হচ্ছে না, বা সোচ্চার হলেও প্রমাণ। এখানে কি ক্যাব কোনো কাজ করছে মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য? আমাদের তো বিভিন্ন কমিটি আছে, প্রত্যেক জেলাতে আছে, কিছু কিছু উপজেলাতেও আছে। আমরা সচেতন করার চেষ্টা করছি। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এরাও কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করেছে এবং সেমিনার। সেই কমিটির মাধ্যমে অভিযোগ জানাতে পারে কেউ যদি চায়? কমিটির মাধ্যমে কমিটির দায়িত্বটা কি? সরাসরি অভিযোগ। কমিটির দায়িত্বটা কি এখানে? কমিটি হলো অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, মানুষকে যাদের স্বার্থ বা অধিকার সংরক্ষণের জন্য সোচ্চার হওয়া।
আচ্ছা, এই নিম্নমানের পণ্যের পাশাপাশি যদি মূল্য যেটা হওয়া উচিত বা গায়ে লেখা মূল্য তার চেয়ে বেশি মূল্য যদি কেউ দিতে বাধ্য হয়, সেটাও তো একটা, যদি ম্যাক্সিমাম রিটেল প্রাইসের চেয়ে কেউ যদি বেশি মূল্য গ্রহণ করে এবং ওই যে রিসিটটা নিয়ে আর যে ম্যাক্সিমাম রিটেল প্রাইসের যে এটা মানে আপনার মোড়কের যে মোড়কটা নিয়ে যদি অভিযোগ করা যায়, প্রমাণ সহ গিয়ে অভিযোগ করতে হবে। সব প্রমাণ কিন্তু অভিযোগ, আমি যাচ্ছি একটু প্রমাণ ছাড়া কোনো অভিযোগ গৃহীত হবে। মোর্শেদ আলমের কাছে কথা হচ্ছিল পণ্যের মান নিয়ে। আরেকটা বিষয়, আপনাদের মানে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের কাছে শুনি যে সবকিছুর দাম বাড়ছে, কিন্তু আপনারা বলে থাকেন সবসময় যে খামারিরা দাম পাচ্ছে না, এটা মুরগির মাংসই হোক ডিমই হোক। আপনারা বলছেন যে খামারিরা ন্যায্য দাম থেকে বা তাদের প্রোডাকশন কস্ট উৎপাদন খরচই উঠছে না। এই যে একটা মানে একটা বিষয়, এটা একটু আপনার কাছে থেকে জানতে চাই কেন এরকমটা হচ্ছে। ধন্যবাদ কিবরিয়া। আসলে এই প্রসঙ্গটা আমরা বারবারই বলে আসছি এবং আমরা আজকেও দেখবেন যে বিভিন্ন স্থানে মানববন্ধন হচ্ছে, যে খামারি পথে বসে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে একটা কারণ আছে যে আমরা অনেক দিনই বলি যে সমন্বিত একটা প্রোগ্রাম নেওয়া দরকার আমাদের, যে কিভাবে এই সমস্যাটা কোন জায়গায় বের করার জন্য। একটা আছে আমাদের যে কখনো সরকার বিভিন্ন আমাদের আমদানি পণ্যকে বলছে ডিউটি ফ্রি, শুল্ক মুক্ত করছেন, আবার হঠাৎ করে সেগুলোর উপরে তারা শুল্ক আরোপ করছেন। এতে যে দুটো হয়, একটা হলো কাস্টমস একটা কমপ্লেক্সিটি তৈরি হয়, কারণ আমাদের কিন্তু বড় একটা অংশ আমদানি করতে হয়। আপনার বিভিন্ন ফিড বড় একটা অংশ, খাদ্যের প্রায় 70 থেকে 75% ফিডের খরচ আপনার মুরগি পালনের। সেখানে একটা সমস্যা হয়। সমস্যা দুইভাবে হয়। একভাবে হলো সময় মতো র মেটেরিয়াল পাওয়া যায় না, পোর্টে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়। আরেকটা হলো এখানে শর্ট হওয়ার জন্য অবভিয়াসলি র মেটেরিয়াল প্রাইস বেড়ে যায়, সেখানে আপনার ফিডের দাম বাড়ে। ফিডের দাম বাড়তেছে কিন্তু ভোক্তা এখানে কিন্তু বেশি মূল্য, ভোক্তার বক্তব্য আমি তো কম দামে খেতেই যাবো, এটা খুব স্বাভাবিক, কিন্তু একটা এই মূল্যটা যৌক্তিক হওয়া উচিত। যেমন এখন এই মুহূর্তের কথা যদি বলি, আমরা বাজারে ডিমের দাম কত আর খামারি পর্যায়ে কত? খামারির উৎপাদন খরচ 6 টাকার উপরে একটা ডিম, আর আমরা বাজার থেকে খুচরা যখন খুচরা কিনতেছেন, যেটা খুচরা হচ্ছে বলি খামার পর্যায়ে বিক্রি হচ্ছে এখন 4 থেকে 4.5 টাকা। অর্থাৎ এর সাথে আরো আপনি 98 টাকা যোগ করতে পারেন, অর্থাৎ 5.5 টাকা আপনি হয়তো আপনার রিটেল লেভেলে পাওয়ার কথা, ঠিক আছে? অথবা এমন হতে পারে রিটেল লেভেলে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু খামারি কিন্তু আপনার 4.5 টাকা বিক্রি করছে, তার মানে মধ্যস্বত্বভোগী তার লাভের পরিমাণ হয়তো বাড়তেছে, কিন্তু খামারি এখানে অনেকগুলো কারণ জড়িত। বিভিন্ন সময়ে আপনার গণমাধ্যম একটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ এখানে আপনার একটা খেয়াল করবেন যে 2 থেকে 3 কোটি ডিম প্রতিদিন উৎপাদিত হয়। সো এখানে যদি কেউ কোনো যায় ওই স্থান থেকে যদি এটার এগেইনস্টে কোনো অপপ্রচার করে, মানুষ সেই প্রসঙ্গে আমি আসবো আপনার কাছে। আমি জানতে চাইছিলাম দামের ব্যাপারে। ধরেন ডিমের মূল্য যেটা বললেন, আমি মাংসের ব্যাপারে আসবো, সেটা বাজারে পাওয়া যাচ্ছে এখন হচ্ছে গিয়ে আমার প্রতিটা ডিম কত করে? 5.5 টাকা ধরেন, আরেকটু বেশি বোধহয় 6 টাকা ধরেন খুচরা পর্যায়ে, না আরেকটু বেশি। এক ডজন ডিম এখন কত বিক্রি হয়? 80-90 টাকা। এখন অনেক কম, অথবা 90 থেকে 100 টাকা বিক্রি হয়। তার মানে আমি মানে যেটা হচ্ছে যে খুচরা পর্যায়ে বেশি লাভ হচ্ছে আপনি। হ্যাঁ, এখন এই মুহূর্তে কারণ খামারি আলটিমেটলি পয়সা পাচ্ছে না, খামারি কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আচ্ছা, আবার আপনার কাছে আসে, ধরেন খুচরা পর্যায়ে তো যদি একজন ক্রেতা কোনোভাবে প্রতারিত হয় বা কোনোভাবে তার অধিকারটা সংরক্ষিত না হয়, তাহলে ধরেন আমাদের আইন আছে, এখানে খামারিরা যদি বিপর্যয়ের মুখে পড়ে তাহলে তাদেরকে কে দেখবে? না, খামারিদেরকে যদি খামারিরা সংঘবদ্ধ থাকে, যেমন একটা কথা বলছেন যে খুচরা বিক্রেতারা ডিমের দাম বাড়াচ্ছে, বেশি বিক্রি করছে, কিন্তু খামারি পাচ্ছে না। এখন খামারিরা যদি একটা ফার্মার্স কোঅপারেটিভস করে এবং সরাসরি বাজারে নিয়ে আসে এবং বিক্রি করে, তারা কিন্তু বেশি দাম পেতে পারে। এতে ভোক্তারাও উপকৃত হবে, যারা উৎপাদক তারাও উপকৃত হবে।
এক সময় শোনা যেত সবজির ক্ষেত্রেও এরকম হয়, কিন্তু যখন আমরা দেখলাম যে সাপ্লাই চেইনটা ডেভেলপ করেছে তখন কিন্তু এই বাধা অনেকটাই দূর হয়েছে। আপনারা কি আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খামারিদেরকে সংগঠিত করা বা তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন? আসলে এই একটু আগে বললাম একটা সমন্বিত একটা কার্যপরিধি প্রয়োজন হয়ে গিয়েছে। কারণ এখানে একটা বড় সমস্যা, খামারে কিন্তু আরেকটা সমস্যায় ভুগতেছেন। তাদের খাবারে তাদের বক্তব্য আমার খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি। একটা বড় একটা ইস্যু আছে, বাচ্চার দাম বেশি। বাচ্চার দাম বেশি বড় কারণ হলো কারণ এই পোলট্রির যে বাচ্চা, এই বাচ্চা উৎপাদন কিন্তু একটা জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ। আপনার 5 মাস লাগে একটা বাচ্চা, যারা হ্যাচারি থেকে খামারি নিয়ে আসবে এর পর্যন্ত সময় লাগে 5 মাস। 5 মাস উৎপাদন করতে লাগে। সো তাকে পরিকল্পনা করতে হবে 2 বছর আগে। 2 বছর আগে যে কিভাবে আমার ওই সময় যে কতটুকু ডিমান্ড আছে, কতটুকু আমার সাপ্লাই দিতে হবে, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাতে আমরা এসে আটকে গেছি। আমরা চেষ্টা করছি, অবশ্যই সবাই আলোচনা করতেছে, এইখানে একটা পরিকল্পনা। বাংলাদেশের সঠিক কোনো স্ট্যাটিস্টিক্স নাই, আপনি স্বীকার করবেন। বিশেষ এগ্রিকালচারে আমাদের সেন্সাস হয় না বহুদিন হলো। সো এখানে কিন্তু প্রকৃত সেন্সাস যদি না হওয়ার জন্য আমরা জানি না কোন সময় যে কতটুকু আমার ভোক্তা আমার প্রয়োজন হবে, সেই অনুযায়ী আমাকে উৎপাদন করতে হবে। এই যে চেইন, এই চেইনটা আমাদেরকে তৈরি করতে হবে। যেটা আপনারা যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন তাদেরও তো দায়িত্ব। বড় ফার্ম খুব কম দামে বাজারে বিক্রি করছে বলেই এই যে ছোট ছোট ফার্মগুলি অসুবিধায় পড়ছে। এটা আসলে সম্ভব না, মানে থিওরিটিক্যালি। আচ্ছা, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এই যে আপনি বললেন কোনো সঠিক স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আপনাদের নাই, আপনারা যারা এই ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এবং ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন, তারা কি এতদিনে কোনো একটা সাপ্লাই ডিমান্ডের একটা চিত্র বের করতে পারেন? যে যার মতো আছে। আমি আমার ব্যবসার স্বার্থে আমি হয়তো করছি, কিন্তু সমন্বিতভাবে নাই। আপনার একটা উদাহরণ আপনাকে দিলে আপনি বুঝবেন। সেটা হলো, এখন যদি আপনি জিজ্ঞেস করেন কাউকে আপনার ডিম উৎপাদন হয় কত, আপনি কমার্শিয়াল ইন্ডাস্ট্রি যারা, তারা বলবে যে আমরা এই মুহূর্তে 2.5 কোটি ডিম প্রডিউস করি। তার মানে আপনি দেখবেন যে বছরে আমার কনজাম্পশন, পার ক্যাপিটাল কনজাম্পশন 50-52টা। অথচ আপনি ডিএলএস এ যাবেন, ডিপার্টমেন্ট অফ লাইভ সার্ভিস প্রাণী সম্পদ অধিদপ্তর, তাদের স্ট্যাটিস্টিক্স বলতেছে বছরে কনজাম্পশন, পার ক্যাপিটাল কনজাম্পশন 75। তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন, কিভাবে? আমরা একটা বিরতিতে যাব, বিরতি যাওয়ার সময় হচ্ছে, তার আগে একটা প্রশ্ন রেখে যাই। ডিমের কথা যখন হচ্ছে, সাম্প্রতিক সময় আমরা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে নানা রকম একটা প্রচারণা চলছে যে ভেজাল ডিম আসছে বা ভেজাল ডিম তৈরি হচ্ছে। এইটার ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাবো বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন থেকে। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, ভেজাল ডিমের একটা শোনা যাচ্ছে চারদিক থেকে। আসলে যে কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে তার কিছু তাকে নষ্ট করার জন্য অনেক মহল কাজ করে, এবং এটা একটা ইস্যু যেটা আমরা এখন সাফার করতেছি, এবং আমরা না অনেক পৃথিবীতে অনেক দেশে এটা হচ্ছে, এবং এটা একটা বিভ্রান্তি, পুরাই বিভ্রান্তি। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম ফুটেজ, ছবি দেখতে পাচ্ছি। আপনি দেখেন দুই একটা, আমার কাছে অনেকে পাঠিয়েছেন, যেমন 2-1 জায়গায় দেখা যাচ্ছে যে ডিম সাদা অংশ তৈরি করতে তার ভিতরে হলুদ একটা অংশ দিয়ে তারা ডিমের মতো তৈরি। এখন দেখেন, এটা একটা জিনিস হতে পারে, তারা হয়তো টয় তৈরি একটা কারখানা, একটা খেলনা তৈরি কারখানা, সেখানে প্লাস্টিকের একটা ডিমের আপনার প্রোটোটাইপ তো করতেই পারে, করে বাজারে বিক্রি করবে, একটা হতে পারে। আপনি দেখেন ডিমের প্রোটোটাইপ বিভিন্ন সময় হয়েছে। আপনার যদি ইস্টার দেখেন খ্রিস্টানদের, সেখানে ডিমের বিভিন্ন রকমের প্রোটোটাইপ তৈরি করা হয়, ড্রয়িং করা হয়, এটা হইতেই পারে। বাট এটা আপনার কমার্শিয়াল ডিম, এটা অসম্ভব। কারণ আপনি দেখেন, একটা ডিম 5 টাকা কস্ট অফ প্রোডাকশন যদি বলি, বা 6 টাকা, সেখানে এক প্লাস্টিকের একটা বল তৈরি করবেন, সেটার দামও আপনি 10 টাকা, আমরা হিসাব করে 10 টাকা নিয়ে কোনো মতেই একটা ডিম তৈরি করতে পারবে না। তো এটা তো ব্যবসার উদ্দেশ্য। যদি ব্যবসার উদ্দেশ্য হয়, তাকে লাভ করতে হবে, লাভ কোথায় সে করবে? সো এটা একদম অসম্ভব। আমরা এটাকে, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের ইন্ডাস্ট্রি যারা এটাকে একদম অস্বীকার করবে। একটা বিভ্রান্তি, কিছু লোক, কিছু মানুষ। আজকেও সংবাদপত্রে আমরা রিপোর্ট দেখেছি যে এরকম কোনো এক জায়গায় ভেজাল ডিম পাওয়া গেছে, এরকম একটা সংবাদ।
দেখেন ওই ওই সংবাদ সম্ভবত আমার নজরে এসেছে। আপনি যে কোনো জায়গায় যদি আপনি ভেজাল ডিম, আপনি একটা মানুষ ধরে নেন এক জায়গায় একটা যমজ বাচ্চা 2 মাথা জোড়া দেওয়া একটা মানুষের, এটা কার কাছে যাবে? প্রথম সিভিল সার্জনের কাছে যাবে, তারপর সংবাদ মাধ্যমে যাবে। তো ডিমে যদি কোনো সমস্যা হয়ে থাকে সম্ভবত তার কাছে স্থানীয় আপনার পশু সম্পদ অধিদপ্তরের যে কর্মকর্তা উপজেলা তার কাছে যাওয়ার কথা, তা না যে সে সাংবাদিকের কাছে গেছে। তার উদ্দেশ্যটা কিন্তু এটাকে প্রচার করা, উদ্দেশ্য এই না যে ডিম নষ্ট, ডিম সে একটা দায়িত্ব। আপনারা কি যেই সংবাদ রয়েছে এরকম কোনো খবর পেলে খোঁজ নেন আপনাদের পক্ষ থেকে? অবশ্যই আমাদের যে খালি আমরা কেন, সরকারের দায়িত্ব এটা। কারণ যদি সত্যি এটা হয়ে থাকে সরকার, এখন পর্যন্ত কোনো একটা সরকারের কোনো একটা মহল বা কোনো একটা লাইভ স্টক ডিপার্টমেন্ট বা কোথাও ভেজাল ডিমের কোনো রিপোর্ট আমাদের কাছে এই ধরনের নাই, কোনো ধরনের রিপোর্ট পাওয়া যায়নি নাই যে আপনার ডিম, এবং এটা লজিক্যালি সম্ভব না, কমার্শিয়াল কোনো মতেই এটা সম্ভব না, এটা অসম্ভব। সেই যে এই যে একটা প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা বিভিন্ন বিকল্প মিডিয়াগুলোতে যে ভেজাল ডিমের, এইটার বিরুদ্ধে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আপনারা কি করছেন? আমরা করতে যে আপনার সাথে যে কথা বলছি এটাও অ্যাওয়ারনেসের একটা পার্ট। আমি দর্শক শ্রোতাদেরকে বলবো যে আপনারাও দেখেন যে ভেজাল ডিম বাজারে আছে কিনা। আরেকটা জিনিস, যখনই আপনারা দেখবেন কম দামে কোনো কিছু, তখনই সেটাকে মধ্যে ভেজাল আছে ধরে নিতে হবে আপনাদেরকে। একটা ডিমের যে দাম, একটা ডিম আমাদের মতো 60 টাকা 8 টাকা কম অপেক্ষা হওয়ার কথা, যখনই ডিমের দাম কম আপনাকে বুঝতে হবে এর মধ্যে কিছু ভেজাল থাকতে পারে। আপনি ওই জায়গাতে সাবধান হওয়ার জন্য সরাসরি আপনাকে ওই চিন্তা করতে হবে যে আমি কোয়ালিটি জিনিস খাবো, আমাকে সার জন্য ফেয়ার প্রাইস দিতে হবে। ভোক্তা ভাই আছে, ওনাকেও মাধ্যমে ভোক্তাদেরকে অনুরোধ করবো আপনারা ফেয়ার প্রাইসের চিন্তাটা করেন। আমার খামারে উৎপাদন করছে তাকে যেন একটা ন্যায্য মূল্য রিলেটিভ টার্ম, আপনার যৌক্তিক মূল্য যেন সে পায়, সেজন্য আপনারা ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবেন। আপনি এগুলা আপনার এই ধরনের মানে বিভ্রান্তিকর খবর থেকে মুক্ত থাকবেন। ভূত আছে এটা আমরা সবাই জানি, কেউ দেখিনি আজ পর্যন্ত, কিন্তু বই পুস্তক থেকে সব জায়গায় জানে ভূত আছে। আসলে ডিমের ভেজাল ডিমের বিষয়টাকে আপনি ভূতের মতোই বলছেন যে এটা। আচ্ছা, আমি আসি আপনার কাছে যে ধরেন গত কয়েক বছর ধরেই আমরা শুনি, বিশেষ করে যে এই ফলের মৌসুমে নানা রকম ফলের মধ্যে নানা রকম ওষুধ দেওয়া হচ্ছে, ফরমালিন দেওয়া হচ্ছে। তবে গত 1-2 বছর এটা বোধহয় একটু কম শুনতে পাচ্ছি, তার আগে এটা অনেক বেশি শুনতে পেতাম। এটা নিয়ে ক্যাব কি কাজ করছে বা কেন এটা এখন একটু কম শোনা যাচ্ছে? এটা নিয়ে সরকার অনেক কাজ করেছে। আপনি একটা আইনও হয়েছে, ফরমালিন নিয়ন্ত্রণ আইন, এবং যেখানে যাবজ্জীবন শাস্তির ব্যবস্থা আছে। ওই আইনটা কি আপনি মনে করেন যে আমাদেরকে উপকার করছে? আইন তো ডেফিনেটলি একটা ডিটারেন্ট। তবে যেটা প্রশাসন থেকে সবচেয়ে ভালো উদ্যোগ যেটা নেওয়া হয়েছে সেটা হলো ফরমালিনের যারা আমদানিকারক তাদের উপরে এবং ফরমালিনের ব্যবহারের উপরে নিয়ন্ত্রণ বাড়ানো, নজরদারিটা বেড়েছে, যার ফলে কমার্স মিনিস্ট্রির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনার ফরমালিনের আমদানি প্রায় 1/10 নেমে এসেছে। এর মানে অপব্যবহার, এটা অনেক বড় সাকসেস। আর দ্বিতীয় কাজটি যেসব আম উৎপাদনকারী এলাকা, সেখানের যে প্রশাসন, জেলা প্রশাসন, তারা উপজেলা প্রশাসন, তারা খুব মনিটর করছে কখন আমের কোনো রকমের কেমিক্যালস কিভাবে দেওয়া হচ্ছে অথবা ফরমালিন দেওয়া হচ্ছে কিনা, এবং ইভেন কোন সময়ে কোন আমটি আসবে ওইটা আর কি আপনার কৃষক কোন আমটি কখন বিক্রি করতে পারবে সেটাও নির্ধারণ করে দিচ্ছে এবং মনিটর করছে। কিন্তু আমরা যেটা জানি যে আমের ক্ষেত্রে কোনো কেমিক্যালসের ব্যবহার এটা বোধহয় নিয়ন্ত্রিত হয়েছে। ফরমালিন একমাত্র কেমিক্যালস নয়, কার্বাইড ব্যবহার হয়, কার্বাইড খুব ক্ষতিকর, আরো অনেক কেমিক্যালস আছে। সব রকমের কেমিক্যালসেরই ব্যবহার আমের ক্ষেত্রে, দেশীয় আমের ক্ষেত্রে অনেকটা নিয়ন্ত্রিত বলে এখন মনে হয়। আর ফরমালিন কিন্তু আমে ন্যাচারালিও উৎপাদিত হয়, তাই হ্যাঁ অনেক ফলের মধ্যে উৎপাদিত হয়। সেই জন্যে যেটা আর কি যারা আমরা আর কি আমাদের উচিত যে আম কিনে আনলে খাওয়ার আগে 1-8 ঘন্টা পানিতে রেখে দেওয়া, তাহলে কিন্তু ফরমালিনটা নষ্ট হয়ে যায়। তাই সাবধানতা ভালো, তবে আতঙ্কিত হওয়াটা ঠিক নয়। অবশ্যই আমরা একটা জিনিস জানি, পৃথিবীর বিভিন্ন দেশেই এটা প্র্যাকটিস আছে, যেখানে যে কোনো ফল কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হলে সেটার
জীবনকাল বাড়ানোর জন্য, শেলফ লাইফ যেটাকে বলে, সেটার জন্য কিন্তু নানা কিছু ওষুধ ব্যবহার করা হয়, তবে নির্ধারিত মাত্রার মধ্যে, যেটা মানব দেহের জন্য ক্ষতিকর না হয়। সুতরাং এই নজরদারিটা বোধহয় জরুরি। এটা শুধু প্রশাসন করবে তাই না, আপনাদের মতো যেগুলো অ্যাসোসিয়েশন আছে যারা নজরদারি করে তাদের পক্ষ থেকেও বোধহয় এটা একটু করা দরকার কিছুটা আর কি। বিশেষ করে যে বাজার কমিটিগুলি, তারা এইভাবে এখানে বেশ একটা কার্যকর পদক্ষেপ নিতে পারে। অবশ্যই। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি মুর্শিদ ভাই, আরেকটা বিষয় আছে যে আমরা সাধারণ মানে আমরা একেবারে সাধারণ মানুষ হিসেবে আমাদের ধারণা যে যেহেতু ফার্মে যে মুরগিটা উৎপাদন করা হয় তাকে নানা রকম ভিটামিন এবং নানা রকম ঔষধ, বিশেষত অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, সেইটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে মানব দেহের জন্য অতটা মানে ক্ষতিকরও হতে পারে, মাত্রা যদি এই ফরমালিন বা কার্বাইডের মতোই আর কি বিষয়টা, সেরকম কোনো ঝুঁকি কি আছে কিনা? আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি মানে বাংলাদেশি কোনো শিশুকে যদি আমেরিকায় মানুষ করেন, ওদের ফুড হ্যাবিট দিয়ে তৈরি করেন, কখনো আমেরিকার মতো 7 ফিট 7-6 ফিট হবে না। জেনেটিক্যাল একটা ইস্যু আছে। সো আপনার যে মুরগিগুলো আমরা পালি সেগুলো জেনেটিক্যালি তৈরি করেছে এমনভাবে, ওদের যা লাগবে ভিটামিন মিনারেলস তাদেরকে যদি স্ট্যান্ডার্ড বা পরিমাণ মতো দেওয়া না হয়, তারা ওই পরিমাণে আপনি গ্রো করবে না। এটা প্রথম মানে বেসিক। সেক্ষেত্রে আপনি যে ভিটামিনস দিচ্ছেন, ভিটামিনস এমন জিনিস যদি আপনার শরীরের কমতি হয় সাথে সাথে সেই রোগগুলো দেখা দেবে, এবং বেশি হলে সেটা আপনার পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। সো এটা কোনো সাইড এফেক্ট নাই, প্রথম। সেকেন্ড, স্টেরয়েড। আমাদের দেশে আমরা পোলট্রি কিন্তু শুরু করছি অনেক পরে, ধরেন 90-এর দশকের শুরুতে আমরা কমার্শিয়াল শুরু হয়েছে। আমরা অনেক দেশের যাতে অনেক পরে শুরু করছি, যার জন্য আমরা কিন্তু শুরুতেই অনেক আধুনিক টেকনোলজি দিয়েই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি শুরু হয়েছে। আপনি প্রতিবেশী যে কোনো দেশের মুরগির মাংস, আমাদের মুরগির মাংসের মান অনেক ভালো। ইভেন আমরা যে পোলট্রি শেড, আমাদের ফিড মিল, আমরা অনেক আধুনিক ফিড মিল, আপনার সুইজারল্যান্ড, আপনার হল্যান্ড, এবং আমরা কিন্তু আমাদের দেশের একটা কালচার আছে, আমরা ইউরোপিয়ান প্রোডাক্টকে বেশি পছন্দ করি। আর মেডিসিন থেকে শুরু করে সব ব্যাপারে সেটা মানের কারণেই, মানের কারণে সেটাই বলতেছি আমি, যে আমাদের কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি অনেক মানসম্মত। আমি নট অন দ্যাট, আমাদের আর একটা বড় একটা জিনিস সম্পদ আছে আমাদের বাংলাদেশের। ভেটেরিনারিয়ান যারা আছেন তারা পৃথিবীর বিশ্বমানের ভেটেরিনারিয়ান, পৃথিবীর যে কোনো দেশের ভেটেরিনারিয়ানদের সাথে। কিন্তু এই যে এই বিষয়গুলো বললেন আপনি, আধুনিক আমাদের যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসক বা শিক্ষা সবই আছে, সেটাতে কি রিস্কটা কমে যায়? মানে আমি যেটা জানতে চাচ্ছি, আমি সেন্সিটিভিটি আমাদের অনেক বেশি, আমরা অনেক সেন্সুয়ালি জিনিসটাকে দেখি, আমরা হ্যান্ডেল করি। এবং আমরা আপনার এই যে অ্যান্টিবায়োটিক ইস্যু, আমি আপনি যেটা বলছেন আমি সরাসরি বলি, অ্যান্টিবায়োটিক এসেনশিয়াল একটা জিনিস, যেটা আগে আমরা ফিডের মাধ্যমে ইউজ করতাম, সেটা এখন ব্যান্ড বাংলাদেশে। আপনার ফরমালিনের মতো আপনি পোল্ট্রি ফিডেও এটা কিন্তু ব্যান্ড। সো আপনি এই অ্যান্টিবায়োটিক, মানে এটা মানবদেহের জন্য ঝুঁকির কোনো কারণ নেই আপনি বলছেন না, যেহেতু আমরা ব্যান্ড করছি। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে আমি আসবো আপনার কাছে। আপনি বলছিলেন যে মুরগিগুলোকে একটা কিছু খাওয়ানো হয় তারা যেন জীবিত থাকে, সেটা ঝুঁকি আছে কিনা সেটা নিয়ে কথা বলবো আমরা বিরতি থেকে এসে। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত ডেডলাইন ঢাকায়। আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে, ধরেন বিভিন্ন উপলক্ষ, উৎসব, পার্বণ, সে সময় পণ্যের দাম কমে যায়। যেমন ধরেন আমরা যদি ধরি ক্রিসমাস, নিউ ইয়ার, পশ্চিমা দেশগুলোতে এগুলোকে সামনে রেখে বিভিন্ন রকম ছাড় দেওয়া হয়, মূল্য হ্রাস করা হয়। কিন্তু আমাদের দেশে ব্যাপারটা পুরো উল্টা। সামনে রমজান মাস আসছে, আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে ইতোমধ্যেই ছোলা, ডাল, তেল, চিনি সহ সবকিছুর দাম বেড়ে গেছে। এই যে একটা বিপরীত চিত্র আমাদের দেশে, এটা কেন? এটার কারণটা হলো, আমরা তো মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি। মুক্তবাজার অর্থনীতিতে একদিকে প্রফিট চালিকা শক্তি, যত প্রফিট হবে ততই উৎপাদন বাড়বে, বিক্রি বাড়বে, সমৃদ্ধি হবে। কিন্তু কনজিউমার্সদেরকে রক্ষা করার জন্যে প্রফিট যাতে লাগাম ছাড়া না হয়ে যায়, যাতে ক্ষতিকর না হয়ে যায়, সেই জন্য নানা রেগুলেশন, রুলস রেগুলেশনস থাকতে হয়। দুর্ভাগ্যবশত আপনি আমেরিকান মার্কেট ইজ মোস্ট রেগুলেটেড মার্কেট, সবচেয়ে বেশি নিয়ম কানুন ওইখানে আছে।
কিন্তু আমাদের এখানে যখন 90-এর দশকে আপনার এই মুক্তবাজার অর্থনীতি আমরা চর্চা শুরু করলাম জোরে সোরে, আমাদের এখানে প্রফিটের চাকাটা খুব ভালো ঘুরছে, কিন্তু রুলস রেগুলেশনস এগুলি কিন্তু ভোক্তাকে রক্ষা করার জন্য যে রুলস রেগুলেশনস সেদিকে নজর দেওয়া হয়নি। এইটাতে নজর দেওয়া হয় না। সম্প্রতিকালে কিছু আইন হয়েছে, কিন্তু এখনো এগুলি বাস্তবায়ন তেমন জোরে সোরে হচ্ছে না। এখন আমাদের এখানে ওইখানে যে বিক্রেতা তার বিক্রির পরিমাণ বৃদ্ধি করে প্রফিট বেশি করার উদ্যোগ গ্রহণ করে, সেই জন্যে সেই জিনিসের দাম কমায়ে ক্রেতাকে আকৃষ্ট করে। আর আমাদের এখানে চিত্রটা হলো বিপরীত। এখানে যে বিক্রেতা বিশেষ করে যেই সব পণ্যের ইম্পোর্টেড আছে, যেমন চিনি, তেল, ছোলা, পেঁয়াজ ইত্যাদি পণ্য, খেজুর ইত্যাদি পণ্য যেগুলি ইম্পোর্টেড, একটা বড় অংশ ইম্পোর্টেড, সেইখানে দেখা যাচ্ছে মাত্র গুটি কতক ইম্পোর্টার আছে। এখন তারা এটা সিন্ডিকেটেড মনোপলি, কিছুটা সিন্ডিকেটেড অলিগোপলি, মনোপলি না, কয়েকজন, 3জন 4জন। আপনি সমকালে গত পরশু একটা রিপোর্ট এসেছে, এতে দেখা যাচ্ছে যে বাজারটা নিয়ন্ত্রণ করছে গুটি কতক লোক, এবং তারা অতি মুনাফার জন্য আপনার জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, মানে পরস্পর যোগসাজশে বাড়ছে। আর তাছাড়া আপনার খুচরা বিক্রেতারাও যেহেতু ঈদের সময়ে আপনার খরচপাতি বেশি, তারাও দামটা একটু বাড়াই আপনার বেশি লাভ করতে চায়। আর অন্যদিকে ক্রেতাদের একটা বিহেভিয়ার, যে জিনিসের পত্রের দাম হয়তো বেড়ে যাবে এই আশঙ্কায় ওরা একসাথে বেশি জিনিস ক্রয় করে, বাজারে একটা বাড়তি চাপের সৃষ্টি হয়। আমার অনুরোধ থাকবে ক্রেতাদের কাছে, ভোক্তাদের কাছে, যে আপনারা একসাথে বেশি জিনিস কিনবেন না। যদি কোনো পণ্যের দাম বেশি হয় তাহলে একেবারেই কিনবেন না। কনজিউমার্স রেসিস্ট্যান্স হলো বেস্ট উইপন টু কন্ট্রোল প্রাইসেস। আমরা আগেও দেখেছি, যেমন আপনি রোজার সময় যখন বেগুনের কেজি 80 টাকা হয়ে যায়, তখন যখন মানুষ কেনা বন্ধ করে দেয়, তখন কিন্তু সেটা আবার নেমে আসে। কনজিউমার্স রেসিস্ট্যান্স হলো কনজিউমারের হাতে সবচেয়ে বড় উইপন। তাই কনজিউমারের বিহেভিয়ারের উপরে জিনিসপত্রের দাম বাড়বে কি কমবে তা বহুলাংশে নির্ভর করে। বাজারে প্রত্যেকটি জিনিসই প্রচুর আছে, প্রচুর আমদানি হয়েছে, শঙ্কার কোনো কারণ নাই, কিন্তু অসাধু ব্যবসায়ী তো সবসময়ই সুযোগ সন্ধান করে। এই ব্যাপারেই যাচ্ছি আপনার কাছে মোর্শেদ ভাই। ধরেন এই যে রমজানে পোলট্রি প্রোডাক্ট যেগুলো, সেগুলোর কেমন চাহিদা থাকে, কেমন ইয়ে থাকে? আসলে আমাদের দেশে একটু পিকুলারিটি আছে, যে নর্মালি আমরা যা খাই, দেখা যায় রোজার মধ্যে ডিমের অনেকে খাওয়ার অভ্যস্ত ছিল না। আমরা গত রোজায় একটু ভিন্ন রূপ দেখেছি, কারণ অনেকের ধারণা রোজা যেহেতু লম্বা সময়, এটা বোধহয় খেলে শরীর গরম হবে, মাথা গরম হবে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু আমরা গত কয়েক বছর হলে ডিম সম্পর্কে মানুষকে অনেক সচেতন করেছি। আপনি জানেন 2003 থেকে আমরা প্রথম বাংলাদেশে বিশ্ব ডিম দিবস পালন করি। এটা তো পৃথিবীর বিভিন্ন দেশেই হয়, সারা দেশে, পৃথিবী প্রায় 130টা দেশে এটা করে। বাংলাদেশে এটা বাংলাদেশে ছিল না। আমরা ওই ইন্টারন্যাশনাল যারা করে বিশ্বে, তাদের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্ট হিসেবে আমরা 2013-তে প্রথম করি বিশ্ব ডিম দিবস। এখন প্রতি বছরে পালিত হচ্ছে অক্টোবরের 2য় শুক্রবার, এবং আমরা সব ইন্ডাস্ট্রি এখন সবাই এটাকে মেনে নিচ্ছে এবং বড় আকারে করছে। তাতে ডিম সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেকেরই কোলেস্টেরল নিয়ে ভয় ছিল, এগুলা অনেকখানি আমরা ওভারকাম করতে সক্ষম হয়েছি। সো আমি বিশ্বাস করি যে এবার ডিমের কনজাম্পশন আশা করি গতবারের মতো এবারও বাড়বে। এবং আরেকটা আমাদের লক্ষণীয় ব্যাপার, যে গরুর মাংস অথবা খাসির মাংস কিন্তু ডিম মূল্য কিন্তু অস্বাভাবিক। সো অনেকেই আপনার অর্থনীতির স্বাভাবিক সূত্রে তাদের হ্যাবিটটা শিফট করবে হয়তো, আশা করছি আমরা, যে ব্রয়লার মাংস এবং ডিমে। এবং আমি অনুরোধ করব সবাইকে, ভোক্তা, আপনার মাধ্যমে ভোক্তাদের অনুরোধ করব যে আপনার যে রেসিপি করবেন রোজার ভেতরে, ডিম এবং মুরগির মাংস খুব ভালো ভালো রেসিপি হয়, অত্যন্ত মজাদার এবং স্বাস্থ্যকর। কারণ মুরগির মাংস পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য মাংস, একে হোয়াইট মিট বলা হয়, এবং অন্যগুলোকে রেড মিট, যেমন অন্যান্য যে মাংস, গরুর মাংস, খাসি মাংস, সে স্বাস্থ্যের জন্য উপকারী নয়। একমাত্র মুরগির মাংস উপকারী, এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এটা। আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আমাদের কনজাম্পশন কেমন হয়, তখন কি বাড়ে নাকি? আমি যেটা বললাম, গত বছরের আগে দেখছি আমরা কম ছিল,
গত বছর আয় 1200 এখনো হয়েছে, আস্তে আস্তে এবার বাড়ছে। আশা করছি আর বাড়বে, আমরা আশা করছি ওটা সেই বলছি। চাহিদার সঙ্গে সঙ্গে কি পাল্লা দিয়ে দামও বেড়ে যাবে অন্য সবকিছুর মতো? আমি একটা বলি আমরা কিন্তু একটু আগে আমরা আলোচনা করছি, আমরা কিন্তু এই মুহূর্তে ডিম এবং মুরগির মাংস যে মূল্য সেটা আমাদের খরচ চাইতে কম, সেটা তো সেইটুকু আমাকে ওইটুকু বাড়বে। খুচরা ক্রেতা যে আমার তো ঠিকই দাম দিতে হচ্ছে, এটা হয়তো পাচ্ছে না। আমরা যেটা বলছি যে ওইটুকু দাম বাড়বে, যতটুকু আমার লজিক্যাল, আমার খরচ উঠানোর জন্য যতটুকু মূল্য বৃদ্ধি, ওইটুকু মূল্য বৃদ্ধি হবে। এবং এটা এই না রোজার জন্য দাম বাড়াচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত, আমার এই ক্ষতির ওভারকাম করার জন্য আমাকে যতটুকু দাম মূল্য বৃদ্ধি প্রয়োজন, যেমন আপনার উদাহরণ বলি 150 টাকা হয়তো ব্রয়লার মাংস 3 মাস আগে তো আপনাদের ক্ষতি হচ্ছিল না, সবসময় হচ্ছিল। আমরা তো আপনি যে আপনাকে একটু আগে দেখাইছি, আমরা কালকেই ফেনীতে আপনার মানববন্ধন হচ্ছে, আমরা গত 3 মাস আর 6 মাস হলেই আমরা এভাবে প্রতিবাদ করে আসছি। আপনি যদি ফেসবুক বলেন, বিভিন্ন ইয়েতে যান, দেখবেন যে আমরা কিন্তু আন্দোলন করেই যাচ্ছি, উপায় নেই আমাদের কোনো, কারণ আমাদের সেল করতে হচ্ছে। অবশ্যই আমরা চাই যে ক্রেতারাও ন্যায্য মূল্যে পাক, খামারিরাও দাম পাক। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আরো কথা বলবো, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত রেডলাইট ঢাকায়। আপনারা, আমি দেখেছি যে ক্যাবের পক্ষ থেকে সামনে বাজেটকে সামনে রেখে একটা সংবাদ সম্মেলন করেছিলেন সম্প্রতি, এবং ওইখানে আপনারা নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার সহ আরো কিছু দাবি জানিয়েছিলেন। সেটা কি কি দাবি ছিল আপনাদের? ভোক্তাদের জীবনমান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, জীবন যাত্রার ব্যয় যাতে তাদের আয়সীমার মধ্যে থাকে, সেই জন্যে কোনো বাজেটের কারণে যেন কোনো রকমের পণ্যের মূল্য না বাড়ে, সেটা হলেও আমাদের মূল কথা। এবং যদি ভ্যাট আরোপ করা হয়, বর্তমানে 1 বছরের জন্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ভ্যাট মুক্ত ছিল, এখন সব পণ্যের উপরে 15% হারে ভ্যাট আরোপের একটা আইন করা হয়েছে বা হচ্ছে, আমরা শুনছি এইরকম শোনা যাচ্ছে। এখন যদি 15% হারে ভ্যাট আরোপ করা হয়, তাহলে সব পণ্যের দামই তো বেড়ে যাবে। এটা থেকে কিন্তু কৃষি পণ্য বা পোল্ট্রি, ডেইরি এগুলোতে মানে এগুলো এখন ছিল। আমাদের দাবি হলো কোন নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে, নিত্য প্রয়োজনীয় পণ্যের সংজ্ঞাটা কি একটু যদি, যেমন ধরেন খাদ্যদ্রব্য, কৃষিজাত দ্রব্য, তারপরে তেল, ঔষধ, মানে আমরা যারা যেটা আর কি সাধারণ মানুষ প্রত্যহ জীবন ধারণের জন্য যেসব পণ্য ক্রয় করে, এবং আমাদেরকে এরই মধ্যে আশ্বস্ত করা হয়েছে, আমরা আশা করছি যে কোনো পণ্যের উপরে নতুন কোনো শুল্ক কর আরোপ করা হবে না, এবং যা মূল্য স্থিতিশীল রাখা, নিত্য প্রয়োজনীয় স্থিতিশীল রাখবে বলে আশা করি আমরা। আমাদের আরেকটি সাজেশন ছিল যে সরকারের তো আর কি আয় বৃদ্ধি করতে হবে, স্বাস্থ্যের জন্য যেসব পণ্য ক্ষতিকর সেই সব পণ্যের উপরে যেন ট্যাক্স বাড়ানো হয়, যেমন তামাকজাত পণ্য, এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। সেই সব পণ্যের উপরে যদি আপনার ভ্যাট বাড়ানো হয় অথবা শুল্ক কর বাড়ানো হয়, যেই সব কিছু লোক মনে করবে তাদের ব্যয় বাড়বে, কিন্তু তাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে অবশ্যই, তাই তাদের উপকারের জন্যই আমাদের এই দাবি। আপনাদেরও বোধহয় একটা দাবি ছিল যে পোল্ট্রি পণ্যের উপর শুল্ক মুক্ত করা, যে পোল্ট্রিতে সামনে যে শোনা যাচ্ছে যে 5% সুদ শুল্ক আরোপ করা হবে, এবং এটা করলে এমনি খামারি অনেক বিপদে আছে, আরো বিপদ বাড়বে। 1 নম্বর। 2 নম্বর হলো আরেকটা ইস্যুজ আছে যে আপনার সয়াবিন, হোল সয়াবিন নিয়ে আসার জন্য শুল্ক মুক্ত, কিন্তু সয়াবিনের যে মিল যেটা শুধুমাত্র পোল্ট্রি খাদ্যেই ব্যবহৃত হয়, সেখানে 10% শুল্ক বসানো গভর্নমেন্ট চিন্তা করছে। আমরা এটাও দাবি করছি। আপনারা কি জানিয়েছেন গভর্নমেন্টকে? অলরেডি আমরা জানানো হয়েছে, এবং আমরা এটা খুব যৌক্তিকভাবে, এটা পোল্ট্রি ছাড়া এই যে সয়াবিন মিল, অন্য কোনো সেক্টরে কেউ খাবে না একমাত্র মুরগি ছাড়া, তো জানেন আপনি সেখানে, সেটা তো আপনি ডিউটি দেওয়া অযৌক্তিক। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, কথা হচ্ছিল ডিম নিয়ে। বাংলাদেশের মানুষের মানে মাথাপিছু
ডিমের কনজাম্পশন কত, এটার কোনো হিসাব কি আছে একটা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাংলাদেশের বড় সমস্যা হলো একটা বড় সমস্যা পরিসংখ্যান। আপনি যে কোনো কাজ করতে যাবেন, পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আপনি সেন্সাস, আপনি জানেন কৃষি এগ্রিকালচার সেন্সাস আমাদের বহুদিন হয় না, এবং এই সেন্সাস হওয়াটা খুব জরুরি যে কোনো আপনার পরিকল্পনা করার জন্য। যাই হোক, আপনার আমাদের জানা মতে যদি আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর তারা বলছেন 75টি বছরে, গত বছরে পার ক্যাপিটা কনজাম্পশন জনপ্রতি, এবং ইন্ডাস্ট্রি বলছে এটা 50 থেকে 52 মতো। আচ্ছা, অর্থাৎ কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা কি? আচ্ছা, আসছি, সেখানে আসছি। তবে এফএও যে রিকমেন্ডেশন সেখানে বলা আছে বাংলাদেশের জন্য প্রতি জনপ্রতি বাৎসরিক 104টা ডিম খাওয়া প্রয়োজন, অর্থাৎ 52 সপ্তাহ, সপ্তাহে 2টি ডিম অন্তত পক্ষে খাওয়া উচিত। এটা এফএও রেকমেন্ডেশন। সো সেক্ষেত্রে দেখা যায় আমরা, আচ্ছা, সেটা যদি হয় স্ট্যান্ডার্ড, তাহলে এখন আমাদের যে প্রোডাকশন সেটার মধ্যে গ্যাপ কত? মানে প্রায় 30%, 37% বা 36% আমাদের গ্যাপ রয়ে গেছে, যেখানে আমাদের যাওয়া সুযোগ রয়েছে এবং আমরা গ্রো করছি। সেইভাবে ইন্ডাস্ট্রি কিন্তু আপনার কস্ট প্রোডাকশন কিন্তু গ্রো করছে, বসে নাই। কারণ আমরা এখন প্রায় সপ্তাহে বা 1.5 কোটি একদিনে বাচ্চা ব্রয়লার প্রোডাকশন করা হয়, যেটা একসময় ছিল 70 বা 80 লাখ। সুতরাং ইন্ডাস্ট্রি গ্রো করছে। আপনার আমাদের ভোক্তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করছি, ভোক্তা অভ্যাস পরিবর্তন করে যেন তারা মুরগির মাংস, ব্রয়লার মাংস, ডিম এই সমস্ত তারা অভ্যস্ত হয়। তাহলে আমরা আশা করি যে তারা উন্নত মানের প্রোটিন সস্তায় যৌক্তিক মূল্যে পাবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটা শেষ প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে কোনো ভোক্তা যদি মনে করেন যে তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, সংরক্ষিত হচ্ছে না, তাহলে সে কি করবে? যদি একটু আমাদেরকে বলেন যে ক্যাবের কাছে আসবে নাকি আমাদের ওই অধিদপ্তরে যাবে, বা কিভাবে তার কমপ্লেইনটা লঞ্চ করবে? কমপ্লেইনটা লঞ্চ করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সরাসরি করাই ভালো। তবে কেউ যদি ক্যাবের কাছেও অভিযোগ পাঠায়, আমরা ওই অভিযোগটা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে টেক আপ করি এবং ওইটা যাতে নিষ্পত্তি হয় আইনানুগভাবে সেই ব্যবস্থা গ্রহণ করি। অবশ্যই। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।